আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মহাখালীতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ। ঢাকার সাথে পশ্চিম ও উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ। বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় জানালেন শিক্ষা উপদেষ্টা। কাউকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেয়া হবে না, প্রধান উপদেষ্টা। বিশৃঙ্খলা ও অপপ্রচার চালাতে বিপুল অর্থ ব্যয় করছে শেখ হাসিনার সহযোগীরা। আর্থিক অনিয়ম বন্ধে ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার সুপারিশ টাস্কফোর্সের। অনৈতিক প্রভাব দূর করতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনভাবে কাজ করার তাগিদ গবেষকদের। রাজনৈতিক দল করলে উপদেষ্টার পদ ছেড়ে আসার পরামর্শ বিএনপির। ন্যূনতম সংস্কার শেষে 1 থেকে 1 বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় নতুন দল বিডিপি। এবং আগামী ডিসেম্বর বা 2026 সালের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজশাহীতে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। এর আগে দুপুর 12টা থেকে কলেজ ক্যাম্পাসের উভয় পাশে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। মিজান শাহজাহানের রিপোর্ট। অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় সরকারি তিতুমির কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে সরস্বতী পূজার জন্য উন্মুক্ত রাখে ক্যাম্পাস। দুপুর 12:30টার দিকে কলেজের সামনের সড়কে বাঁশ ফেলে বন্ধ করে দেয় যানবাহন চলাচল। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় শিক্ষার্থী ও পথচারীদের। সুন্দর করে ওনাকে বাবা বললাম যে বাবা আপনি আমাকে দেন, আমি একটু চাই, উনি দিল না আমাকে। শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় করার দাবি প্রত্যাখ্যান করায় যান চলাচল স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল আচরণ আশা করেন কেউ কেউ। ভাইয়াদের এই অনশন, এইগুলার কোনো যৌক্তিকতা আমি দেখি না। একজন সাধারণ মানুষ হিসেবে আমি, আমার আব্বু আমার প্রতি সময়ই বলে যে এটা লজ্জাজনক যে তোরা এমন কাজ করার পরে আবার রাস্তাঘাট আটকে মানুষের এই অবস্থা, মানুষের ভোগান্তি আমার জন্য লজ্জাজনক। তবে আন্দোলনকারীদের দাবি শিক্ষা মন্ত্রণালয় তাদের যৌক্তিক দাবি প্রত্যাখ্যান করে শিক্ষার্থী ও সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কলেজের সামনে আমরণ অনশন করে 3 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন জানিয়ে তারা বলেন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা ছাড়া থামানো যাবে না আন্দোলন। দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে যে উপদেষ্টারা আজকে মন্ত্রী পরিষদের ক্ষমতায় বসেছে তারা আমাদের বিরুদ্ধে কোন এতে বলতে পারে জানি না, ইনি আরো উদ্দেশ্যপ্রণীতভাবে আরো বলছেন যে অমক থেকে অমক জায়গা থেকে ওই জায়গা থেকে আন্দোলন করতে পারে। উনি এটা কোন মাইন্ডে থেকে বলছেন? বেলা 2টার দিকে রেলপথ অবরোধের উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে আবার ক্যাম্পাসে ফিরে আসেন তারা। এরপর বিকাল 4টার দিকে মহাখালীতে রেললাইনের উপর বসে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবরোধের মুখে নোয়াখালী অভিমুখের উপকূল এক্সপ্রেস ঢাকা রেলওয়ের দিকে ফেরত যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি 4 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয় রেলগেটে। আমাদের ভাইদের পক্ষ থেকে আপনারা ইমিডিয়েটলি আপনাদের যে ব্যক্তি তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রজ্ঞাপন জারি করতে পারেন তাকে এখানে পাঠান, প্রজ্ঞাপন জারি হবে, আমরা চলে যাব। আমরা আমাদের ভাইদের শক্তি, আমরা তাদের শক্তি, আমরা তাদের ব্যারিকেড, আমরা আমাদের ভাইদেরকে বাঁচানোর জন্য তাদের ব্যারিকেড হয়ে আমরা এসেছি। আমরা এখন আর তৃতীয় পক্ষের কোনো কথা শুনতে চাই না। যেই পক্ষ আমাদের দাবি পূরণ করে দিতে পারবেন এখানে এসে দাবি পূরণ করে দিবেন, যদি না দিতে না দেন তাহলে আমরা এখানে আছি। অনেকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে যাচ্ছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে এর আগেও সড়কের পাশাপাশি রেললাইন অবরোধ করে তারা। তখন চলন্ত ট্রেনে আন্দোলনকারীদের ছোড়া পাথরে যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় বলে আবারও জানালেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এদিকে 7 কলেজ নিয়ে পর্যালোচনা কমিটি যে সুপারিশ করবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের। সড়ক ও রেলপথ ছেড়ে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে টানা 6 দিন ধরে আন্দোলন করে আসছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা।
সম্ভাব্যতা যাচাই কিংবা পর্যালোচনার কথা বলে বিষয়টি ঝুলিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। নাছোড়বান্ধার শিক্ষার্থীরাও আন্দোলনের গতি বাড়াচ্ছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। শিক্ষা সচিব বলেন, তিতুমীর কলেজকে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা সম্ভব নয়। 7 কলেজ নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তাদের সুপারিশে সিদ্ধান্ত নেওয়া হবে। একই কথা বলেন শিক্ষা উপদেষ্টাও। এই যে এখন পর্যন্ত তিতুমীরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না, তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, হাই পাওয়ার একটা কমিটি করেছি, সেই কমিটিকে তিতুমীরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। একটা কমিটি যে জায়গায় করা হয়েছে সেই কমিটি কোনো রিপোর্ট দেওয়ার আগে আমরা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলে ফেলাটা ঠিক হবে না। শিক্ষার্থীদের এই আন্দোলনে উভয় সংকটে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কঠোর অবস্থানে যেতে পারছে না, আবার ভোগান্তিও বন্ধ করতে পারছে না তারা। এই অবস্থায় আবারও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দেওয়া কিন্তু বেড়ে চলছে। আর এটা কথা শেষ করতে দেন, এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সবকিছু আপনারা ডিটেইল জানেন, কারা কারা এইটা আমি কেন বলবো? আপনারা জানেন না? আপনারা যেটা জানেন এটা কেন আমি বলবো? এসবের পেছনে কেউ ইন্ধন দিচ্ছে বলেও সন্দেহ করেন উপদেষ্টা। এটা আপনারা ভালোভাবে প্রজেক্ট করেন, জনগণই কিন্তু তাদের এক সময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। জনগণ তো স্যার উঠায় দেয় না, জনগণই না জনগণই শুনুন, সব জনগণই। এখন আপনারা কি অ্যাকশন দিতে বলেন, আপনারা আমার একটু সাজেস্ট করেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা করেন তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, মহাখালী রেলগেটে আছেন সহকর্মী ইয়াসিন রানা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, মহাখালী এলাকার বর্তমান অবস্থা কি, আর শিক্ষার্থীরা এ বিষয়ে কি বলছেন? সীমা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন বিকেল 3:30 থেকে মহাখালীর রেল লাইনে অবরোধ করে রেখেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের একটাই দাবি, তাদের প্রিয় সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। গত 5 দিন ধরে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনি জানেন গত কয়েকদিন ভিন্ন ভিন্ন সময়ে মহাখালী এবং গুলশান লিংক রোড তারা বাঁশ দিয়ে রাস্তা আটকে অবরোধ করেছেন এবং ঠিক আজকে দুপুর পর্যন্ত তারা গুলশান লিংক রোড অবরোধ করার পরবর্তী সময়ে মহাখালী রেল লাইনের ওপরে এসেছেন। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। শিক্ষার্থীরা রেল লাইনের ওপরে তারা বসে এবং স্লোগান দিয়ে তারা অবরোধ করে রেখেছেন, যার ফলে ঢাকা থেকে কোনো ট্রেন ঢাকার বাইরে যেতে পারছে না এবং ঢাকার বাহির থেকে কোনো ট্রেন ঢাকা ঢুকতে পারছে না। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখছি, ফার্মগেট থেকে শুরু করে মহাখালী হয়ে বনানীর দিকে যাবার যে রাস্তা, এই রাস্তার ফ্লাইওভারের ওপর দিয়ে যান চলাচল করতে পারছে এবং ফ্লাইওভারের নিচ দিয়ে যান চলাচল বন্ধ এবং মহাখালী কিংবা বনানী থেকে যেই যানবাহনগুলো নিচ দিয়ে ফার্মগেটের দিকে যাবেন সেই যান চলাচলগুলো বন্ধ। তবে মহাখালী থেকে 7 রাস্তা হয়ে যান চলাচল এখন পর্যন্ত যান চলাচল করতে পারছেন। এছাড়া এইখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং 4 প্লাটুন বিজিবি সদস্যরা তারা এই শিক্ষার্থীদের ঘিরে রেখেছেন। গত কয়েকদিনে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি পূরণ হবার আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তাদের এই যে রেল লাইন অবরোধ কর্মসূচি এটা তারা চালিয়ে যাবেন। আমরা শিক্ষার্থীদের প্রশ্ন করেছিলাম, শিক্ষা সচিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন তাদের তিতুমীর বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে কোনো ধরনের যৌক্তিকতা নেই এবং জনগণ অতিষ্ঠ হয়ে দুর্ভোগের কারণে শিক্ষার্থীদেরকে এখান থেকে সরিয়ে দিতে বাধ্য হবে। এই প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেছেন তারা গত গণ অভ্যুত্থানে তাদের আন্দোলনের কারণে এই সরকার ক্ষমতায় এসেছেন। শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের যদি আক্রমণ করা হয় তাদের আক্রমণের কারণে তারা এই অবরোধ কর্মসূচি থেকে সরে যাবেন না। তাদের 27 বছরের যে দাবি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার,
এই দাবি পূরণ হবার আগ পর্যন্ত তারা এই জায়গা থেকে আসলে উঠবেন না। আরেকটি তথ্য জানিয়ে রাখছি সীমা আপনাকে, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল তিতুমির কলেজের ভিতরে তারা অধ্যক্ষের সাথে তারা বৈঠক করছেন। শিক্ষার্থীদেরকে বলা হয়েছে তারা যেন কলেজে গিয়ে সেই প্রতিনিধি দলের সাথে তাদের দাবির বিষয়ে কথা বলেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে এই রেল লাইনে অবরোধ চলাকালীন সময়ে এই জায়গাতেই এসে তাদেরকে সেই প্রতিনিধি দলকে কথা বলতে হবে। এই ছিল মহাখালীর রেল লাইন অবরোধের সর্বশেষ তথ্য। সীমা। রানা, আপনাকে ধন্যবাদ। কাউকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে তিনি একথা বলেন। শেখ হাসিনা ও তার দোসররা দেশে বিশৃঙ্খলা ও অপপ্রচার চালাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে বলেও জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, এ বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ পরিস্থিতির মতো সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই সেন্টার আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশ, বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড এবং বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া সারা দেশে থানায় মামলা দায়েরের জন্য অনলাইন ব্যবস্থা চালু করতে পুলিশের আইজি বাহরুল আলমকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের পক্ষে যারা লিফলেট বিতরণ করছে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সাম্প্রদায়িক সহিংসতায় 23 হত্যাকাণ্ডের দাবি করা হলেও পুলিশের তদন্তে একজনকেও হত্যার প্রমাণ মেলেনি। তারা কি কারণে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডেপুটি প্রেস সচিব। আর্থিক অনিয়ম বন্ধে ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন গঠিত টাস্কফোর্স। রাজধানী আগারগাঁওয়ে ব্রিফিংয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আর্থিক খাতের অনৈতিক প্রভাব দূর করতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনভাবে কাজ করতে দেয়া জরুরি। এ সময় সরকারের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতে সেবা খাতগুলোকে তরুণদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। দেশের বিভিন্ন খাতে সংস্কারের জন্য টাস্কফোর্সের প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিকল্পনা কমিশন। এই প্রতিবেদনে ব্যাংক খাত ছাড়াও বিভিন্ন খাতে সংস্কারের সুপারিশ এসেছে। এর মধ্যে রয়েছে সরকারি হাসপাতাল, গ্রামীণ স্কুল ও ক্লিনিক, বিআরটিএ সংস্কার সহ বুড়িগঙ্গা নদীর পুনর্জীবন মন্ত্রণালয় সংস্কারের মতো বিষয়গুলো। আমাদের ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা ছিল, এটা ক্রমান্বয়ে বছরের পর বছর ধরে বারবার এটাকে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে। এখানে পরিবারতন্ত্রকে প্রাধান্য দিতে চেয়ে, যার কারণে এখানে নিয়ম কানুনের ব্যর্থ হয়েছে। এ সময় বাংলাদেশ বিমানকে অলাভজনক প্রতিষ্ঠান থেকে উত্তরণে বিদেশি কোম্পানিকে যুক্ত করার পরামর্শ দেন পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশ বিমান যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সব সময় তো লসে চলে। যে বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে এগুলোকে একদম অর্ধেক করে দিয়ে একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, কারিগরি শিক্ষা সংস্কারে কাজ করছে সরকার। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দল করতে হলে উপদেষ্টার পদ ছেড়ে আসার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে রাখার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান রিজভী। মুন্সিগঞ্জ জেলা বিএনপি নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা ভারতে বসে আন্দোলন কর্মসূচির নামে উস্কানি দিচ্ছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। বিএনপির এই মুখপাত্র বলেন, স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত নতুন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন। তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে। সরকারের কোন কোন উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু বিরক্ত হন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন? আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন। আগামী ডিসেম্বর বা 2026 সালে জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলেই কমিশন সে অনুযায়ী ভোটের আয়োজন করবে। সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, বিগত সময়ে 18 থেকে 24 লাখ মৃত ব্যক্তি ভুয়া ভোটার তালিকায় ছিল। সেক্ষেত্রে নতুন ভোটার তালিকা থেকে বাদ যাবে এসব ভোটার। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরো একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ন্যূনতম সংস্কার শেষে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। প্রস্তাব পেলে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করার আগ্রহ আছে তাদের। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিবন্ধন সনদ গ্রহণকালে এসব কথা বলেন দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এর আগে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বিটিপি। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে রোববার দলটিকে ফুলকপি প্রতীক বরাদ্দ দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সাধারণ সম্পাদক আন্দোলনের নামে পতিত স্বৈরাচার শেখ হাসিনার অনুসারীরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর বিএনপি। রাজধানীর তেজগাঁওয়ে কারওয়ান বাজারে রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে আয়োজিত কর্মশালায় ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতারা একথা বলেন। সন্ত্রাস, চাঁদাবাজি আর দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব এতে বক্তব্য রাখেন। মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা কর্মশালায় অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাড্ডা থানায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি সহ 6 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর আসামিরা হলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক শুনানি শেষে এসব আদেশ দেন। এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদওয়ানুল হক তাদের 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন
মৃদুলকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই মামলার আসামি সাবেক মন্ত্রীর ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এসব আদেশ দেন। এর আগে সকালে তাদেরকে আদালতে হাজির করে 3 জনের 5 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালাউইর ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পাউল ভ্যালেন্তিনো। সকালে সেনা সদরের সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দুদেশের সম্পর্ক উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। সেনাপ্রধানের সাথে সাক্ষাতের আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে সিরামিক শিল্পে 50টি প্রতিষ্ঠান নতুন বিনিয়োগ বন্ধ করে রেখেছে আর উৎপাদনে যেতে পারছে না 5টি কোম্পানি বলে জানিয়েছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন BCME এর ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরামিক শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। সিরামিক টাইলস ও স্যানিটারি পণ্যের সম্পূরক শুল্ক হার প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশীয় টাইলস উৎপাদন পর্যায়ে আরোপিত 15% সম্পূরক শুল্ক এবং স্যানিটারি পণ্য উৎপাদনে 10% সম্পূরক শুল্ক প্রত্যাহারেরও দাবি তাদের। মূল্যবৃদ্ধির নামে কারসাজির কথা উল্লেখ করে উদ্যোক্তারা বলেন, আগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, এরপর গ্যাসের মূল্যবৃদ্ধির কথা ভাবতে হবে। প্রোডাকশন মোস্ট অফ দ্য ফ্যাক্টরি বেলায় 50% নেমে এসেছে, ফুল ক্যাপাসিটি চালাচ্ছে না। কারণ প্রত্যেকটা যে ইকুইপমেন্ট আছে ওগুলা 15 PS এর নিচে চলবেই না, অত তাদের ওই মেকানিজমই করা আছে। ও তখন তার প্রেশারটা বাড়িয়ে নিয়ে তারপরে ওই কিলটা চালায়। জেনারেটরও ওরা যখন দেখছে বাংলাদেশে 15 PS থাকে না, নতুন যে জেনারেটরগুলো এসেছে ওরাও অনেক উন্নত মানের জেনারেটর, কম PS তো জেনারেটরগুলো চলে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা BSEর চেয়ারম্যান ও ICBর চেয়ারম্যানের অপসারণের দাবিতে রাজধানী মতিঝিলের পুরনো DSE ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে পুঁজিবাজারকে বাঁচানোর দাবিও জানান তারা। বিনিয়োগকারীরা বলেন, গত 5 মাসে BSEর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেননি, বরং আস্থাহীনতার কারণে দিন দিন এ সংকট প্রকট হচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর শেয়ার বাজারে মূলধন হারিয়েছে প্রায় 66,000 কোটি টাকা। এ সময় অনেকে বিনিয়োগকারীরা অর্থ হারিয়ে পথে বসেছেন। বর্তমান মার্কেট পরিস্থিতির কারণে গেইন ট্যাক্স সম্পূর্ণ বাতিলের দাবি ওঠে সমাবেশে। কোম্পানিগুলোকে আয়ের ন্যূনতম 50% লভ্যাংশ প্রদানেরও দাবি জানান বিনিয়োগকারীরা। টঙ্গীর তুরাগ তীরে আজ থেকে শুরু হয়েছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করছেন আলেম ওলামারা। প্রথম পর্বের প্রথম ধাপের 3 দিনের ইজতেমা শেষে মুসল্লিরা গতকালই ময়দান ছেড়েছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে সন্ধ্যা থেকে মাঠে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাবলিগ জামাত বাংলাদেশের সুরাই নিজাম মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রাইহান জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি সহ 22 জেলার তাবলিগের সাথীরা অংশ নিচ্ছেন। এরই মধ্যে 76টি দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি নাগরিক অবস্থান করছেন ময়দানে।
নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিন সকাল থেকে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্ত অনুরাগীরা। দেবীর আরাধনাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে অন্যতম এই ধর্মীয় উৎসব। মনির হোসেন তপুর রিপোর্ট। সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী। একই সাথে বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবীও তিনি। তাই পঞ্চমী তিথিতে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যা ও জ্ঞান লাভের প্রার্থনা করেন অগণিত ভক্ত ও শিক্ষার্থীরা। পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল জুড়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিদ্যার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা ও মণ্ডপ। সামনে পরীক্ষা এসেছি, যাতে ঠাকুর আমাকে আশীর্বাদ করে যেন আমার পরীক্ষাটা ভালো হয়। এদিকে এ উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে আয়োজন করে বাণী অর্চনা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেবী সরস্বতীকে স্মরণ করা হয়। We would say that, well, this is the platform where you can actually practice your own belief, whatever you have in your religious belief or other sort of belief that you are going to hold in your career. এখানকার সরস্বতী পূজা ভক্ত এবং অন্যদের সবাইকে এক মঞ্চে মিলিয়েছে। এখানেই এই উৎসবগুলোর সার্থকতা। এদিকে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং পাহাড়ি পল্লীতেও শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা মেতে ওঠেন উৎসবে। দেবীর অঞ্জলি গ্রহণের পাশাপাশি চলে নানা আচার অনুষ্ঠান। মনির হোসেন তপু, এটিএন বাংলা। এদিকে ওয়েসেস সনাতন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। রাজধানী বড় মগবাজারে দ্য ওয়েসেস অ্যাট স্পাহানি কলোনির 1 নম্বর টাওয়ারের নিচতলায় এই পূজা অনুষ্ঠিত হয়। ভোর 6টায় প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পরে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আরতি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা না হলে আগামীকাল থেকে সারা দেশে আমদানি করা ফল খালাস ও সরবরাহ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডের সামনে মানববন্ধনে তারা এই হুঁশিয়ারি দেন। ব্যবসায়ীরা জানান, ফল আমদানিতে শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। ফলে আপেল, আঙ্গুর, মাল্টা সহ সব ধরনের ফলের শুল্ক কেজিতে বেড়েছে 23 টাকা। বর্ধিত শুল্ক না কমালে রোজায় ফলের দাম আরও বেড়ে যাবে বলে তাদের আশঙ্কা। পরে এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন ফল ব্যবসায়ীরা। আপনারা আমাদেরকে বাঁচান, আমাদের উপর থেকে বিলাসী পণ্য, বিলাসী তকমাটাকে উঠিয়ে নিন, বিলাসীর তকমাটাকে উঠিয়ে নিয়ে আমাদের উপরে যে করের বোঝা চাপিয়েছেন, করকে শিথিল করুন। ফলকে সাধারণ মানুষের খাদ্য তালিকায় দিয়ে আসুন, রোগীর খাদ্য হিসাবে ব্যবহার করুন, শিশু খাদ্য হিসাবে গণ্য করতে দিন। দেখুন, যে খাদ্য রোগী খায়, যে খাদ্য শিশু খায়, সে খাদ্য কখনোই বিলাসী পণ্য হিসাবে গণ্য হতে পারে না। আগামী 6 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট 2025। রাজধানী হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হতে যাওয়া 3 দিনের এই মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বিকেলে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। এ সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক একেএম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের 50টির বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গত 9 দিনে ৭,২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫,৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ ও কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি, ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অভিযান চালিয়ে নথিবিহীন এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছেন 1,70,000-এরও বেশি নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে অন্তত 1 লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন। এবারে পারটেক্স খেলার খবর। টানা 8 ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনালের আগেই বিদায় নিতে হল রংপুর রাইডার্সকে। মিরপুরে এলিমিনেটর ম্যাচে রংপুরকে 9 উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। প্রতিপক্ষের দেয়া 86 রানের টার্গেট 58 বল হাতে রেখেই 1 উইকেট ছুঁয়ে ফেলে খুলনা। পরাগ আরমানের রিপোর্ট। আট জয়ের পর টানা 4 ম্যাচ হেরে এলিমিনেটরে জায়গা হয়েছিল রংপুর রাইডার্সের। ফাইনালের টিকিট পেতে জেমস ভিন্স, টিম ডেভিড এবং অ্যান্ড্রে রাসেলকে উড়িয়ে এনেও রক্ষা হলো না। তাদেরকে বিদায় করে দিয়ে কোয়ালিফায়ার 2-তে জায়গা করে নেয় খুলনা টাইগার্স। টার্গেট মাত্র 86 রানের, কিন্তু ইনিংসের তৃতীয় বলেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উইকেট তুলে নিয়ে ম্যাচটি জমিয়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন পাকিস্তানি আকিফ জাভেদ। বাকি পথটা আর কোনো বিপদ ঘটতে দেননি মোহাম্মদ নাইম ও অ্যালেক্স রস। নাইম 33 বলে 3-4 আর 4 ছক্কায় 48 রানে অপরাজিত থাকেন। রস 27 বলে করেন 29 রান। এই জয়ে আগামী বুধবার ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের মধ্যকার পরাজিত দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে খুলনা টাইগার্স। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সৌম্য সরকার রান আউটের ফাঁদে পড়েন। তারপর থেকে স্পিনের ভূত চেপে ধরে রংপুরকে। নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে 15 রানে 5 উইকেট হারিয়ে ব্যাকফুটে রংপুর। সেই বিপর্যয়ের কাটেনি নুরুল হাসান সোহানের দলের। তাতে 85 রানেই অল আউট রংপুর। তখনও ইনিংসের বাকি 19 বল। 16 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাসুম আহমেদ। এতে টানা 8 জয়ের পর টানা 5 পরাজয় টুর্নামেন্ট শেষের আগেই বিদায় নিল রংপুর। তাদেরকে বিদায় করে খুলনা পা রাখল দ্বিতীয় কোয়ালিফায়ারে। পরাগ আরমান, এটিএন বাংলা। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সব টাকা পরিশোধ করবে দুর্বার রাজশাহী। ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে 3, 7, 10 ফেব্রুয়ারিতে 3 কিস্তিতে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করা হবে। এতে আরও জানানো হয়, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে জড়িত সবার পাওনা বুঝিয়ে দিতে সকালে বিতর্কিত মালিক শফিককে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। নিজের দোষ স্বীকার করে 25% করে 3 দফায় পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেন তিনি। এই প্রতিশ্রুতি ভাঙলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আলাভেসকে 1-0 গোলে হারিয়ে লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট ব্যবধান 4-এ নামিয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে 4 মিনিটে গোলের সুযোগ পায় কাতালানরা। তবে রাফিনহার শট চলে যায় প্রতিপক্ষের পোস্ট ঘেঁষে। এরপর 57 মিনিটে লেভানডোভস্কির হেডও লক্ষ্যভ্রষ্ট হয়। তবে 61 মিনিটে এই পোলিশ স্ট্রাইকারের গোলেই এগিয়ে যায় বার্সেলোনা। ইনজুরির সময় স্বাগতিক শিবিরের রক্ষণের ভুলে সমতায় ফেরার সুযোগ পায় আলাভেস। যদিও গোলরক্ষক সিজনের দৃঢ়তায় রক্ষা পায় হান্সি ফ্লেকের দল। লিগে 49 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে, 45 পয়েন্ট নিয়ে 3-এ বার্সেলোনা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার।
মহাখালীতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ। ঢাকার সাথে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ। বিশ্ববিদ্যালয়ে করা সম্ভব নয় জানালেন শিক্ষা উপদেষ্টা। কাউকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেয়া হবে না, প্রধান উপদেষ্টা। বিশৃঙ্খলা ও অপপ্রচার চালাতে বিপুল অর্থ ব্যয় করছে শেখ হাসিনার সহযোগীরা। আর্থিক অনিয়ম বন্ধে ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার সুপারিশ টাস্কফোর্সের। অনৈতিক প্রভাব দূর করতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনভাবে কাজ করার তাগিদ গবেষকদের। রাজনৈতিক দল করলে উপদেষ্টার পদ ছেড়ে আসার পরামর্শ বিএনপির। ন্যূনতম সংস্কার শেষে 1 বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় নতুন দল বিডিপি। এবং আগামী ডিসেম্বর বা 2026 সালে জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজশাহীতে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।